ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি একটি নতুন অনগোয়িং ড্রামা নিয়ে এসেছি। ড্রামাটির নাম ফ্লোরিস্ট পিউনি। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমাদেরকে দেখানো হয় পালকিতে করে বউ আসছিল। মানুষের কথায় আমরা বুঝতে পারি এই বউ হলো এক সওদাগরের মেয়ে, আর তার এখন বিয়ে হচ্ছে লিউ পরিবারে। লিউ পরিবার স্বনামধন্য এবং প্রভাবশালী পরিবার। পালকি লিউ পরিবারে যাওয়ার পরে লিউ পরিবারের প্রধান এবং তার স্ত্রী কনের সাথে থাকা সকল যৌতুকের জিনিসগুলো ভালো করে দেখে। কনের দাসী এই বিষয়টাতে রেগে যায়। সে বলে, বউ এখনো পালকিতে, আপনারা তাকে না নিয়ে আগে জিনিস দেখছেন। এরপরে বউ নিচে নেমে বলে, আমি কোনো মেহমানের শব্দ পাচ্ছি না। তখন তার শাশুড়ি বলে, আসলে আমরা তেমন ঘটা করে আয়োজন করিনি, তুমি ভেতরে আসো। একটু পর তাদের ছেলে যিশুকে আনা হয়, যার আজ বিয়ে। সে প্রচন্ড ড্রিঙ্ক করেছিল। তার বাবা তাকে বলে, খুশির দিনে এত ড্রিঙ্ক করার কি দরকার ছিল? যিশু বলে, খুশির দিন? খুশির দিন তো আপনার, আমার তো নয়। এরপরে এক প্রকার জোর করে যিশু আর কনের বিয়ে হয়। এরপরে কনে ঘরে একা বসেছিল। তার দাসী শুধু ছটফট করছিল যে কেন বর এখনো আসছে না। একটু পর যিশু সেখানে আসে। এসেই সে চিৎকার করে বলতে থাকে, কান খুলে তুমি শুনে রাখো, আমাদের বিয়ে শুধুমাত্র নামে, তুমি আমার কোনো স্ত্রী নও, আমি এই ঘরে কোনোদিনও আসবো না। এই বলে সে একাই বিয়ের ওয়াইন খেয়ে চলে যায়। দাসী তখন কাঁদতে শুরু করে। এই দাসীর নাম হলো ইউলু। ইউলু বলে, উনি এটা কি করে করতে পারলো? আমাদের মেয়ের কি কোনো সম্মানই নেই? সে কনেকে গিয়ে সান্ত্বনা দিতে থাকে। এরপর কনে তার মুখের উপর থেকে পাখাটা সরায়। এই কনের নাম হলো মুদান। সে হে পরিবারের বড় মেয়ে। মুদান বলে, তুমি কাঁদছো কেন? তোমার কি মনে হয় এই বিয়েতে আমি অনেক খুশি? এটা শুধুমাত্র আমাদের পরিবারের মধ্যে একটা চুক্তি ছিল, তাই ও যে আমার ঘর থেকে চলে গেছে এতে আমি আরো বেশি খুশি। তখনই সে দেখতে পায় বৃষ্টি আসতে চলেছে, তাই সে তাড়াতাড়ি করে ফুল গাছ ঘরে তুলতে থাকে। এই ফুল গাছগুলো অত্যন্ত দামি ফুল গাছ। এই ফুলগুলোর অনেক দাম। এই ফুলগুলো মুদান তার বিয়ের যৌতুক হিসেবে পেয়েছে। এরপর 2-3 দিন পরে সিন দেখানো হয়, মুদান তার শাশুড়ির সেবা করছিল। তখন তার শাশুড়ি ইউলুর কাছে একটা জেট পেন্ডেন্ট দেখে বলে, তুমি একটা দাসী, তোমার কাছে এত দামি পেন্ডেন্ট কেন? মুদান বলে, এটা আমি দিয়েছিলাম ইউলুর জন্মদিনের দিন। শাশুড়ি বলে, দেখো, তোমাদের পরিবার হয়তো এগুলোর বিষয় বেশি একটা খেয়াল করে না, কিন্তু আমাদের এলাকায় দাসীরা যদি এত দামি জিনিস পরে তাহলে মানুষ নানা ধরনের কথা বলতে শুরু করবে। সে তার দাসীকে ইশারা করলে তার দাসী গিয়ে ইউলুর পেন্ডেন্টটা খুলে নেয়। শাশুড়ি বলে, এটা আমি আমার কাছে রেখে দিলাম, যখন ইউলুর বিয়ে ঠিক হয়ে যাবে তখন যৌতুক হিসেবে আমি ওর সাথে এটা দিয়ে দেব। এরপরে সে বলে, যিশু কি একবারও তোমার ঘরে যায়নি? স্বামীর মন জগিয়ে যদি চলতে না পারো তাহলে কিভাবে হবে বলো? মুদান বলে, আমি দেখতে ভালো না, বোরিং, তাই স্বামী আমার কাছে আসে না। মা, আপনি আমাকে শাস্তি দিন। তার শাশুড়ি বলে, শাস্তি দেব না। শোনো, তোমার স্বামী ইম্পেরিয়াল এক্সামের জন্য অনেক বেশি মেহনত করছে, তবে পুরুষ মানুষের কাছে টাকা থাকলে তাদের মন বেশি ভালো থাকে। তুমি তোমার বাবার বাড়ি থেকে দেওয়া জিনিসগুলো কিছু বিক্রি করে যদি ওকে টাকা দাও তাহলে হয়তো ও খুশি হতে পারে। একটু পরেই যিশু সেখানে আসে। তার মা তাকে খাবার খেতে বলে। এরপর তার মা বলে, মুদান তোমাকে একটা কথা বলতে চাই। মুদান এই কথাটাই বলে যে আমি তো মেয়ে মানুষ, তবে আমার কাছে অনেকগুলো জিনিসই আছে। স্বামী, আমি কিছু জিনিস বিক্রি করতে চাই যাতে আপনার একটু সাহায্য হয়। কিন্তু এতে যিশু ভীষণ রেগে যায়। সে বলে, তোমার মনে হয় তোমার স্বামী অকর্মণ্য? তোমার টাকা দিয়ে তাকে চলতে হবে? এভাবেই সে মুদানকে আজে বাজে কথা বলে সেখান থেকে চলে যায়। শাশুড়ি মুদানকে বলে, কথা একটু মিষ্টি সুরেও বলা যায়, এমন ভাবে বলো যে সবারই রাগ উঠে যাবে। তবে যাই হোক, ও যেহেতু চায় না তাহলে জিনিসগুলো তুমি আড়ালে বিক্রি করো, ওকে না জানিয়ে। এরপরে তার শাশুড়ি তাকে বলে, আজ তুমি টেম্পলে যাবে প্রার্থনা করার জন্য, এরকম রংচঙা পোশাক পরে যাবে না, আর তুমি মাছ মাংস খেতে পারবে না, কিছুদিন শুধু শাকসবজি খাবে। এই বলে সে চলে যায়। একটু পরে ইউলো মুদানকে সাজিয়ে দিচ্ছিল আর বলছিল, এটা কি ধরনের কথা? মাছ মাংস খেতে পারবে না, ভালো পোশাক পরতে পারবে না, বাবার বাড়ি থেকে দেওয়া জিনিস স্বামীকে না জানিয়ে আড়ালে বিক্রি, তার উপর আবার ঘরে ভালো নারী হওয়ার নিয়ম টাঙিয়ে দিয়ে গেছে। মুদান বলে, অনেক বছর আগে মা অনেক বেশি অসুস্থ ছিল, কোথাও মায়ের কোনো চিকিৎসা পাওয়া যাচ্ছিল না। তখন এই লিউ পরিবার আমাদেরকে মায়ের ওষুধ দিয়েছিল, বিনিময়ে তারা আমার সঙ্গে যিশুর বিয়ের চুক্তি করে। মাকে বাঁচানোর জন্য সবকিছুতেই আমি রাজি হয়ে যাই। ইউলু বলে, কিন্তু তারপরেও বড় ম্যাডামকে তো বাঁচানো যায়নি। মুদান বলে, তাতে তো আর ওনাদের দোষ নেই। একটু পর তারা টেম্পলে যায়। এখানে মুদানের শাশুড়ির পার্সোনাল দাসী তাকে বলে, বড় ম্যাডাম বলেছে আপনাকে 5 ঘন্টা এখানে নীল ডাউন হয়ে বসে থাকতে হবে, আমি বাইরে আছি। মুদান নীল ডাউন হয়ে বসলে সে মহিলা বাইরে চলে যায়। এভাবেই কয়েক ঘন্টা কেটে যায়। একটু পরে ইউলো এসে বলে, ওই দাসী ঘুমিয়ে পড়েছে। মুদান তখন সোজা হয়ে বসে। সে কিছু টাকা নিয়ে সেখান থেকে চলে যায় আর ইউলোকে ওই দাসীর উপর নজর রাখতে বলে। এরপরে সে চলে আসে এক মালির কাছে। এনার কাছে মুদান গাছ পরিচর্যার অনেক কিছুই শিখেছে। সে যখন মুদানের এসব ঘটনা জানতে পারে সে বলে, এত বড় পরিবার তাদের পুত্রবধূর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে, এটা কোনো কথা?
মুদান তাকে কিছু টাকা দেয় যাতে সে তার মেয়ের লেখাপড়া ভালো করে চালাতে পারে। সেই লোকের একটা ফুল নিয়ে সামনের একটা বাড়িতে দিয়ে আসার কথা, কিন্তু তার কোমরে অনেক ব্যথা হওয়ার কারণে মুদান বলে আমি ওই রাস্তা দিয়ে যাব, আমি বরং যাওয়ার রাস্তায় ফুলটা দিয়ে দেব। মুদান ফুলটা নিয়ে যখন সেখানে যায় তখন সে সেখানে একটা মূর্তি দেখতে পায়। সে তার সামনে বসে বলতে থাকে, আমি প্রার্থনা করার জন্য এসেছি, আমি প্রার্থনা করছি আমার স্বামী যেন ফেল করে, সে যেন কোথাও মুখ না দেখাতে পারে, সারাদিন যেন টয়লেটে পড়ে থাকে। এগুলো বলে সে নিজে নিজেই হাসছিল। আমরা দেখতে পাই সেখানে আরেকটা ছেলে ছিল, সে মুদানের কথাগুলো শুনতে পায়। সেখানে একটু শব্দ হলে মুদান এদিকে আসতে থাকলে ছেলেটা সামনে চলে আসে। সে এরপর এমন ভাবে কথা বলতে থাকে যেন মুদানের প্রার্থনা কোনো ইমমর্টাল শুনে নিয়েছে। তবে মুদান তার পা দেখে ফেলে। সে তখন ফুলের একটা ঝুড়ি নিয়ে তাকে মারতে যায়, সে তাকে কয়েকটা আঘাত দিয়েও দেয়। এখানে লুকিয়ে থাকার জন্য মুদান তাকে নিয়ে গভর্নর অফিসে যেতে চায়, তবে সেই ছেলেটি বলে সন্ধ্যা হতে চলেছে, গভর্নর অফিসে এখন কেউ নেই। মুদানও জানে তাকে সন্ধ্যার আগে টেম্পলে ফিরে যেতে হবে, তাই সে তাড়াতাড়ি করে চলে যায়। এরপর আমরা দেখি সেই ছেলেটি অনেকগুলো লোকেদেরকে অজ্ঞান করে রেখেছে, তবে তাদের মধ্যে একজন হঠাৎ করে জেগে গেছে। এরপর রাতের বেলা যিশুর কাছে একটি চিঠি আসে, সে সেই চিঠিটা পড়তে থাকে। এখানে তাকে চিঠি পাঠিয়েছে রাজকুমারী ইউজেন। এখানে ইউজেন লিখেছিল তার স্বামী আর নেই। সে বলে এবার আমি শান্তিতে থাকতে পারবো, তোমার সঙ্গে দেখা করতে পারবো। আমরা বুঝতে পারি ইউজেন খুব শীঘ্রই এখানে আসতে চলেছে, যার কারণে যিশু অনেক খুশি ছিল। সে বলে 3 বছর পর আমি তোমাকে দেখতে পাবো। এদিকে মুদান তার একটি গাছকে অনেক পরিচর্যা করছিল। আসলে এই গাছটি অনেক বছর ধরেই তার সাথে রয়েছে। সে আর ইউলো এরপরে অনেক গল্প করে একসঙ্গে ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালবেলা ইউলো তাড়াতাড়ি করে এসে বলে আপনার বাবার বাড়ি থেকে দেয়া সকল গাছগুলো হঠাৎ নেতিয়ে পড়েছে। মুদান এটা শুনে তখনই গাছগুলো দেখতে যায়। সে দৌড়ে সেখানে গেলে দেখতে পায় সেখানে তার শ্বশুর রয়েছে। সে বলে কাল রাতে এমন কি হয়েছিল যে ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়েছ, গাছগুলোর দিকে নজর দিতে পারোনি? জানো তুমি রাজকুমারী আসছে, তার উপর ফুলমন্ত্রী আসছে, দেখো তো চেষ্টা করে গাছগুলো বাঁচাতে পারো কিনা। মুদান কড়া শব্দে তাকে বলে দেয় কে আসলো তা দিয়ে আমার কিছু আসে যায় না, তবে এগুলো আমার বাবার বাড়ি থেকে দেওয়া জিনিস, এগুলো আমার জিনিস, তাই আমি সর্বোচ্চ চেষ্টা করব এগুলো ঠিক করার। এরপরে মুদান দিনরাত পরিশ্রম করে গাছগুলোতে সার, পানি এবং আরো অনেক কিছু দিয়ে গাছগুলোকে ভালো করার চেষ্টা করতে থাকে। যিশু যখন তাকে দেখে তখন সে বলতে থাকে সারা শরীরে ময়লা, এটা কোনো অফিসিয়ালের বউ হওয়ার যোগ্য? এরপর আবার তার সৈনিককে বলে ভালো একটা ওষুধের স্যুপ বানিয়ে ওর ঘরে পাঠিয়ে দিও, মানে সে মুদানের একটু হলেও কেয়ার করে। পরদিন রাজকুমারী চলে আসে, এই হলো রাজকুমারী ইউজেন। সবার প্রথমেই সে এসে যিশুকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো। একটু পর ফুলমন্ত্রী গাড়ি থেকে নামে, এই হলো ফুলমন্ত্রী যার নাম ইয়াং। আর আমি তোমাদেরকে বলে দেই এটাই কিন্তু আমাদের ড্রামার মেইন হিরো। তার নজর সবার প্রথমেই পড়ে মুদানের উপর, কারণ একদিন আগেই তার সঙ্গে তার দেখা হয়েছিল। মুদানও ভীষণ অবাক হয়ে যায় যে এই লোক আসলে মন্ত্রী। এরপরে সবাই ভেতরে আসে। এখানে সবার প্রথমেই তাদের নজর পড়ে মুদানের ফুলের গাছগুলোর উপরে। পিউনি ফুল অত্যন্ত মূল্যবান ফুল এবং এখানে এগুলো এত বড় বড় এবং সুন্দর ছিল যে সবাই এগুলোকে দেখছিল। যিশুর বাবা বলে আমার ছেলের বউ এই গাছগুলো যত্ন করেছে। ইউজেন বলে যিশু ফুলগুলো অনেক সুন্দর, একটা ফুল আমাকে দেবে, আমি চুলে পরতাম। রাজকুমারী চেয়েছে, কেউ তো আর না করতে পারবে না। কিন্তু তখনই মুদান চলে আসে আর সে বলে রাজকুমারী আপনি ফুল চেয়েছেন, অবশ্যই আপনি এটা নেওয়ার যোগ্য। তবে রাজকুমারী ফুলগুলো আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছে আর এগুলোর মূল্য অনেক, এগুলোর থেকে একটা ফুল কমে যাওয়া মানে আমার টাকা থেকে কমে যাওয়া। এগুলো বলে মুদান হাসাহাসি করতে থাকে। যিশু বলে আমার স্ত্রীর ম্যানার্স একটু কম, দয়া করে আপনি রাগ করবেন না। ইয়াং বলে রাজকুমারী সুন্দরী, যা পরে তাতেই সুন্দর লাগে, তাই ফুল পরলে যে তাকে অনেক সুন্দর লাগবে এমন কোনো কথা নেই। রাজকুমারী আপনি বাদ দিন। ইউজেন বলে ঠিক আছে নিলাম না। এরপরে সবাই ভেতরে যায়। রাজকুমারীর জন্য আলাদা জায়গা করা হয়েছে, তবে রাজকুমারী যিশু যেখানে বসবে তার পাশে বসে। যিশু বলে রাজকুমারী আপনার এখানে বসা ঠিক হবে না, কিন্তু ইউজেন বলে আমি এত বছর পর তোমার সঙ্গে দেখা করতে পেরেছি, তাই আমি দূরে যেতে চাই না, তুমি এখানে বসো। ইউলু মুদানকে বলে তাহলে আপনি কোথায় বসবেন? মুদান বলে পেছনে জায়গা আছে। মুদান গিয়ে পেছনে বসে। এরপরে অনুষ্ঠান শুরু হয়ে যায়। কিছু ছেলেরা সেখানে নাচ করতে আসে, কিন্তু নাচের এক পর্যায়ে তারা তলোয়ার দিয়ে ইয়াং এর উপর আক্রমণ করতে চায়, তবে সময় মতো ইয়াং সরে যায়। এরপর ইয়াং তার লোকেদেরকে বের হতে বলে, অর্থাৎ সে পুরোপুরি প্রস্তুত হয়ে এখানে এসেছে। দুই পক্ষ মারামারি করতে থাকে। মুদান দেখতে পায় কেউ কেউ মারামারি করতে করতে বাইরে চলে গেছে। সে তখন বাইরে গিয়ে বলতে থাকে আমার ফুল কেউ ধরবেন না। ইয়াং ডাক দিয়ে তার লোকেদেরকে বলে দেখো ছোট ম্যাডামের ফুলের যেন কিছু না হয়, একটা ফুল ছিঁড়ে গেলে আমি কিন্তু ভর্তুকি দিতে পারবো না।
এরপর মারামারি শেষে যিশুর বাবা মা রাজকুমারী আর ইয়াং এর কাছে ক্ষমা চাইতে থাকে যে তাদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটবে তারা ভাবতে পারেনি। ইয়াং বলে, সমস্যা নেই, মাসের মধ্যে 2 বার আমার উপর অ্যাটাক হয়, তাই আমার সঙ্গে অনেক লোক থাকে, এই বিষয়ে আমি এত ভাবি না। সবাই চলে যেতে থাকলে ইয়াং বলে, মারামারি তো শেষ হয়ে গেছে, তাহলে কি অনুষ্ঠান কন্টিনিউ হবে না? খাওয়া দাওয়া নাচ গান আর হবে না? এটা শুনে যিশুর বাবা সবকিছু গোছাতে বলে, তবে ইয়াং বলে এগুলো আমার লোকেরাই করতে পারবে। এরপরে ইয়াং এর লোকেরা এসব কিছু আবার গুছিয়ে ফেলে। এরপর সবাই বলতে থাকে যে ফুলমন্ত্রী আর যিশুর মধ্যে একটা তীরের প্রতিযোগিতা হতে পারে। যিশু তীর চালালে সেটা ঠিক জায়গায় গিয়ে লাগে, তবে ইয়াং যখন তীর চালায় তখন সেটা মিস হয়ে যায়। তবে সে একটানা তীর চালাতেই থাকে আর প্রত্যেকবারই মিস হয়ে যায়। এর সামনে দিয়ে মুদান আসছিল, সে তখন উপরের একটা শো পিসকে নড়তে দেখে আর তার একটা টুকরো নিচে পড়ে থাকতে দেখে। সে বুঝতে পারে প্রত্যেকটা তীর এই জায়গা দিয়েই গেছে, আর এর নিশানা এতটাই সূক্ষ্ম ছিল যে সামান্য সুতাটা পর্যন্ত কেটে গেছে। অর্থাৎ ফুলমন্ত্রী ইচ্ছে করেই এই জায়গা দিয়েই তীর মেরেছে। সে আসলে মানুষকে দেখাতে চায় সে ভালো তীর চালাতে পারে না। মুদান এটা বুঝতে পেরে যখন তার দিকে তাকায় তখন সে আঙুল দিয়ে ইশারা করে তাকে চুপ থাকতে বলে। এরপরে মুদান আর ইউলু যখন পেছনের ঘরের দিকে আসছিল তখন সে শুনতে পায় তার শ্বশুর আর শাশুড়ি কথা বলছে। এখানে সে শুনতে পায় অনেক বছর আগে মুদানের মাকে বাঁচানোর জন্য লিউ পরিবার যে ওষুধ দিয়েছিল সেটা নকল ছিল। মুদান কল্পনা করে ওই সময় লিউ পরিবার তাদেরকে ওষুধটা দিয়েছিল। ওই ওষুধের বিনিময়ে আসলে মুদানের বাবা মুদানকে লিউ পরিবারে বিয়ে দিতে রাজি হয়, কিন্তু এরপরেও মুদানের মাকে বাঁচানো সম্ভব হয়নি। ইউলু তখনই তাদের সঙ্গে ঝগড়া করার জন্য যেতে চায়, তবে মুদান তাকে নিয়ে নিজের ঘরে চলে আসে। এখানে সে প্রচন্ড কাঁদতে থাকে। সে বলতে থাকে লিউ পরিবার এটা তার সঙ্গে কি করে করতে পারে। তবে এখন সে এই কথা কাকে বলবে, কারণ তাদের কাছে তো কোনো প্রমাণ নেই। মুদান বলতে থাকে, আমি এত কিছু সহ্য করছি কারণ একসময় তারা আমাদেরকে সাহায্য করেছিল, কিন্তু তারা যখন আমাদের সঙ্গে এত বড় অন্যায় করেছে তাহলে আমি কেন এগুলো সহ্য করব। সে দাসীকে বলে যিশুকে গিয়ে একটা খবর দিতে। এরপরে যিশু মুদানের সঙ্গে দেখা করতে আসে। মুদান বলে, এই ফুল গাছগুলো দেখছো, এগুলো আমার মা দিয়েছিল। আমার মা আমাকে শিখিয়েছে ফুল গাছের কিভাবে যত্ন করতে হয়। যদি আমার মা না থাকতো তাহলে আমি এই ফুল গাছ বড় করতে পারতাম না, আর আজ তোমাদের বাড়িতে এত বড় বড় মেহমান এসে ফুলগুলোর প্রশংসা করতো না। যিশু বলে, তুমি আমাকে ডেকেছো এটা শোনানোর জন্য যে তুমি কতটা যোগ্য। তুমি যদি কোনো পুরস্কার চাও সরাসরি বলে ফেলো। মুদান বলে, আমি ডিভোর্স চাই। যিশু অবাক হয়ে যায়। সে বলে, তুমি এগুলো কি বলছো? তুমি কি রাজকুমারীর জন্য এগুলো বলছো? মুদান বলে, তোমার আর তার সম্পর্ক রয়েছে, তোমাদের জুটি অনেক সুন্দর। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি বাড়ি ছেড়ে চলে যাই, তারপর তুমি যাকে খুশি তাকে বিয়ে করো। যিশু বলে, স্বপ্নেও না, স্বপ্নেও ভেবো না যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। মুদান বলে, কিন্তু কেন দেবে না? এটাই তো তোমার জন্য ভালো। যিশু বলে, দেবো না মানে দেবো না। কল্পনা করো না যে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো আর তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, সেটা কখনোই হবে না। এই বলে সে চলে যায়। এরপরে যিশুর মা ইউজেনকে একটা আলাদা মহলে নিয়ে আসে। আসলে ইউজেন কিছুদিন এই বাড়িতেই থাকবে। ইউজেন বুঝতে পারে এখানে অনেক কিছুই তার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে। যিশুর মা বলে এগুলো সব যিশু নিজের হাতে করেছে। ইউজেন এতে ভীষণ খুশি হয়, তবে কিছু কিছু জিনিস তার পছন্দ হয় না। সে তখনই সেগুলোকে বের করে ফেলতে বলে। এরপরে সে বাহিরে এসে বসে যিশুর মাকে মুদানের ব্যাপারে জিজ্ঞেস করে। যিশুর মা বলে সে খুবই সাদাসিধা মেয়ে, তাকে নিয়ে চিন্তা করার কিছু নেই। ইউজেন বলে, যিশুর জন্য আজকের সন্ত্রাসীদের ঘটনাটা আমি বাবাকে বললাম না, তবে এই দাসদাসীরা শাস্তি পাওয়ার যোগ্য। তারা কি করে বুঝতে পারলো না যে নাচের লোকেদেরকে বদলে দেওয়া হয়েছে? প্রত্যেককে 40টা করে চাবুকের আঘাত দেওয়া হবে। যিশু পাশে দাঁড়িয়ে এই সব কথাই শুনছিল। তার মা বলে, আমি জানি দাসদাসীদের অন্যায় আছে, কিন্তু 40টা আঘাত পেলে বাঁচা অনেক মুশকিল হয়ে যাবে। ইউজেন বলে, এখন যদি দাসদাসীদের ভালোভাবে শাস্তি দেওয়া না হয় তাহলে পরবর্তীতে এরকম সমস্যা আরো হতে পারে। তখন যিশুর সমস্যা হবে, সে ভালো কোনো অফিসিয়ালে চাকরি পাবে না। আমি তো এগুলো যিশুর জন্য করছি। তখনই যিশু সামনে আসে। সেও নিচে বসে বলে, আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু রাজকুমারী, এতগুলো আঘাত দাসদাসীরা পেলে তারা অনেক বেশি অসুস্থ হয়ে যাবে। ইউজেন বলে, আমি তো এগুলো তোমার জন্যই করছি। যিশু বলে, এতটাই করছো যে তুমি আমার বয়স্ক মাকে নীল ডাউন করে বসিয়ে রেখেছো। ইউজেন বলে, আমি বুঝতে পেরেছি তুমি চাও না তোমার পরিবারের ব্যাপারে আমি আসি, তাই তো? ঠিক আছে, আসবো না। তুমি ওঠো আর তোমার মাকেও ওঠাও। এরপরে সবাই উঠে যখন চলে যায় তখন ইউজেন যিশুকে ছুঁয়ে বলে, তুমি এভাবে মন খারাপ করলে আমার ভালো লাগে না। যিশু কল্পনা করে একদিন সে ধান ক্ষেতের মাঝে ইউজেনের ছবি আঁকছিল। যিশু বলে, ইম্পেরিয়াল এক্সামে আমি হাই র্যাঙ্কের অফিসিয়াল হতে পারলে তোমাকে বিয়ে করার প্রস্তাব দেব। ইউজেন বলে, আমি বাবাকে বলে তোমার চাকরি করিয়ে দিই, তাহলে তোমাকে এত কষ্ট করে পড়তে হবে না। যিশু বলে, না, আমি নিজের যোগ্যতায় অফিসিয়াল হতে চাই। ইউজেন এরপর তাকে একটা উপহার দেয়। যিশু তার হাতে একটা উপহার দেয়।
এরপরে দেখা যায় তারা ইউজেনের বাবার সঙ্গে দেখা করতে এসেছে। আসলে এটা কিন্তু মহারাজ না, এটা মহারাজের ভাই। সে যিশুকে বলে, তোমার মতো ছেলের সঙ্গে আমার মেয়েকে মানাবে না। তোমার বাবা খুবই ছোট র্যাঙ্কের একজন অফিসিয়াল। তোমার বাড়িতে আমি কি করে আমার মেয়েকে বিয়ে দিই? ইউজেন বলে, বাবা আমার এতে কিছু আসে যায় না। যিশু বলে, আমি ইউজেনকে অনেক ভালো রাখবো, আমি কখনো ওর কোনো কষ্ট হতে দেব না। তবে ইউজেনের বাবা নিং রাজা তাদেরকে আলাদা করে দেয়। ওই সময় ইউজেনের দেওয়া উপহারটা আবার ইউজেনের হাতেই থেকে যায়। বর্তমানে যিশু বলে, ওই সময় তুমি খুবই সাধারণ একটা মেয়ে ছিলে, আর এখন তুমি একজন নোবেল লেডি। এরপরে তারা একসঙ্গে ঘরে যায়। এখানে ইউজেন বলে, তুমি অনেক শুকিয়ে গেছো। আমি জানি তুমি এখনো আমার ছবি তোমার ঘরে টাঙিয়ে রেখেছো। 3 বছরে তুমি একবারও তোমার স্ত্রীর ঘরে যাওনি। যিশু অবাক হয়ে বলে, এগুলো একদম আমার পার্সোনাল জিনিস। তুমি রাজধানীতে থেকে এগুলো কি করে জানলে? তুমি আমার উপর নজর রাখছো? ইউজেন বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার ব্যাপারে জানতে চেয়েছি। তুমি কিন্তু আমাকে দোষ দিও না। যিশু বলে, তোমাকে দোষ দেওয়ার মতো সামর্থ্য আমি আর আমার পরিবার কারো নেই। আমি এখন আসছি। এদিকে ইয়াং এসেছিল একটা ব্রথালে। তখন একজন লোক এসে তাকে কিছু উপহার দেয়। তবে ইয়াং বলে, এইসব কম দামি উপহার আমার পছন্দ না। সে একটা জেট ধরে তার সৈনিককে দিয়ে দেয়। পরের সিনে আমরা যিশুর বাবা মা আর যিশুকে দেখি যারা কিনা কোথাও যাচ্ছিল। তখন তাদের বাড়ির বাটলার এসে তাদেরকে বলে যে ছোট ম্যাডাম বাজারের দিকে যাচ্ছে, হয়তো সে তার বাবার বাড়ি থেকে দেওয়া দোকানগুলো দেখতে যাচ্ছে। যিশুর বাবা এতে ভীষণ রেগে যায়। সে তখনই গাড়ি থেকে নেমে মুদানকে ধরার জন্য যায়। এদিকে মুদান আর ইউলো দোকান দেখতে যাচ্ছিল। তারা একটা রাইস কেক কিনেছে। তারা বলছিল যে একসঙ্গে তারা এই রাইস কেকটা খাবে। তখনই সেখানে যিশুর বাবা চলে আসে। সে মুদানকে বলে বাড়ি ফিরে যেতে। মুদান বলে, আমি আমার বাবার বাড়ি থেকে দেওয়া দোকান দেখতে যাচ্ছি, তাতে সমস্যা কোথায়? কিন্তু তার শ্বশুর তাকে বারবার বলতে থাকে বাড়িতে ফিরে যেতে। মুদান বলে, তার মানে কিছু তো একটা সমস্যা আছে যেটা আপনি লুকাচ্ছেন, আমাকে তো যেতেই হবে। এই বলে সে দৌড় দেয়। পেছনে ইউলো সৈনিকদের আটকে রাখে। এই টানা হেঁচড়ার মধ্যে ইউলো হঠাৎ করে পানিতে পড়ে যায়। সবাই তখন চিৎকার করতে থাকে যে ওর কি হলো। ইউলো পানিতে পড়ে সেখানে একটা পাথরের সঙ্গে মাথায় আঘাত পায়। মুদান চিৎকার করে বলতে থাকে কাউকে সেখানে যেতে আর ইউলোকে বাঁচাতে। তবে কেউ যায় না। তখন যিশু চলে আসে। যিশু সৈনিক পানি থেকে ইউলোকে তোলে। তবে ইউলোর অবস্থা খুবই খারাপ ছিল। মুদান চিৎকার করে বলতে থাকে একটা ডাক্তার ডাকতে। তবে বাটলার বলে, এখন আর কাউকে ডেকে লাভ নেই। মুদান তখন তার শ্বশুরের কাছে যায়, তার স্বামীর কাছে যায়। তাদেরকে সে মিনতি করে বলতে থাকে ইউলোকে বাঁচাতে। তারা যা বলবে মুদান তাই শুনবে। তবে তারা বলে যে এখন আর কোনো লাভ নেই। মুদান ইউলোকে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। সে বলে, তুমি কি করে এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো? তুমি তো বলেছিলে তুমি আমার সঙ্গে রাইস কেকটা খাবে। চলো রাইস কেকটা খেয়ে নেই। এভাবেই সে অনেক কাঁদছিল। তখন যিশু এসে তার গায়ে নিজের জামাটা দিয়ে বলে, একটা দাসীর জন্য এভাবে কান্নাকাটি করো না, লোকে দেখছে, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নাও। মুদান রেগে জামাটা সরিয়ে দিয়ে বলে, ও কোনো দাসী না, ও আমার বোন। এখানে সিন কাট হয়ে যায়। পরের সিনে মুদান ইউলোর সমাধির কাছে ছিল। সে বলে, ছোটবেলায় যখনই আমি অন্যায় করতাম আমাকে শাস্তি দেওয়া হতো, না খাইয়ে রাখা হতো। তখন তুমি তোমার ভাগের খাবার আমাকে দিয়ে যেতে। এরপর আবার ধরা পড়লে তুমি অনেক মার খেতে। এভাবেই তুমি দুর্বল হয়ে গেছো। আমাদের ইউলো গাছটায় এখনো ফুল ফোটেনি, তার আগেই তুমি চলে গেলে। তুমি সব সময় আমাকে বাঁচিয়েছো, কিন্তু আমি পারিনি তোমাকে বাঁচাতে। তবে ইউলো, এখন আর তোমাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। এখন থেকে আমি আর কোনো অন্যায় সহ্য করব না। এরপরে মুদান চলে আসে হিসাবের ঘরে। ওদিকে বাটলার তার শাশুড়ি আর যিশুকে ডেকে নিয়ে আসে। তারা বলে, মুদান তুমি এগুলো কি করছো? মুদান বলে, আমার বাবার বাড়ি থেকে দেয়া জিনিসগুলো হিসাব করছি। এখান থেকে এতগুলো জিনিস কমে গেল কিভাবে তাই ভাবছি। তার শাশুড়ি বলে, তুমি তো আমাদের বাড়ির বউই, তোমার জিনিস তো আমাদেরই জিনিসের মধ্যে পড়ে। মুদান বলে, তাই বুঝি যিশু, তুমি একজন শিক্ষিত মানুষ। তুমি কি তোমার স্ত্রীর বাবার বাড়ি থেকে দেওয়া জিনিস বিক্রি করে জীবন চালাতে চাও? যিশু বলে, একদমই না, আমি এই বিষয়ে জানতাম না। মা, মুদানের সকল জিনিস আপনি ফিরিয়ে দিন। এরপরে মুদান সেখান থেকে যখন আসছিল তখন সামনে ইয়াং আর তার সৈনিক আসছিল। মুদান ইয়াং এর সৈনিক ইউর কাছে ইউলোর সেই জেটটা দেখতে পায়। সে বলে, এটা আপনি কোথায় পেলেন? ইয়াং বলে, এটা আমাকে একজন উপহার দিয়েছিল, আমার এটা পছন্দ হয়নি তাই আমি ইউকে দিয়েছি। মুদান বলে, আপনি কি আমার কাছে এটা বিক্রি করবেন? এটা আসলে আমার জিনিস, আমি জানি না এটা আপনার কাছে কিভাবে গেল। ইয়াং বলে, জিনিসটা তো এখন ইউর, তাই দেখুন ইউ আপনাকে দেয় কিনা। মুদান বলে, এটা ইউলোর জন্মদিনে আমি ওকে উপহার দিয়েছিলাম। ইউলো আমার বোনের মতো, ও তো এখন নেই, তাই ওর জিনিসটা যদি আমার কাছে থাকতো তাহলে ভালো হতো। আপনি এর বদলে আমার গলার হারটা নিয়ে নিন, এটা আরো ভালো জেট। তবে ইউ সেটা ইয়াংকে দিয়ে দেয়। ইয়াং বলে, ইউলোর ব্যাপারে আমি শুনেছি, আপনাকে কিছুই দিতে হবে না, এটা সান্ত্বনা স্বরূপ আপনি রেখে দিন। মুদান যখন আসছিল তখন আবার সে ডাক দিয়ে বলে, হুজুর, এটা কি আপনি আমাকে আগামীকাল দিতে পারবেন? ইয়াং বলে, অবশ্যই পারবো। এরপরে সে পেন্ডেন্টটা আবার নিয়ে নেয়। ইউ বলে, কাল কি হবে?
ইয়াং বলে, হতে পারে কাল বিনা পয়সায় আমরা একটা নাটক দেখতে পারবো। এদিকে যিশু বুঝতে পারে মুদানের মন খারাপ, তাই সে তার জন্য একটা খরগোশ পাঠিয়ে দেয়। তবে রাজকুমারী সৈনিককে খরগোশ নিয়ে যেতে দেখে সে প্রথমে মনে করে এই খরগোশ হয়তো তার জন্য। তবে যখন সৈনিক বলে যে এটা ছোট ম্যাডামের জন্য, ইউজেন তখন অনেক রেগে যায়। একটু পর সৈনিক এসে যিশুকে বলে খরগোশটা আমাকে কামড় দিয়েছিল আর সে পালিয়ে গেছে। যিশু বলে, তাহলে তোমার গায়ে কিসের রক্ত লেগে আছে? সৈনিক তখন বলে, আমাকে ক্ষমা করে দিন। রাজকুমারী যখন জানতে পেরেছে ওই খরগোশটা ছোট ম্যাডামের জন্য, সে তখন অনেক রেগে যায়। সে আমাকে বলে আমি যেন খরগোশটাকে মেরে ফেলি। যিশু এতে ভীষণ অবাক হয়ে যায়। সে সৈনিককে বলে, তোমার রাজকুমারীকে গিয়ে বলো যে আমি আজ তার সঙ্গে নৌকায় ঘুরতে বের হতে পারবো না। এরপরে সে বলতে থাকে, 3 বছরে মানুষ অনেকটাই বদলে যায়। পরের দিন আবারও একটা অনুষ্ঠান শুরু হয়। এখানে সবাই একত্রিত হলে একটু পর মুদান আসে। সে ইউর কাছে ইউলুর জেদ দেখে ইচ্ছে করে বলতে থাকে, এটা আপনার কাছে কি করে এলো? ইয়াং জিজ্ঞেস করে, কেন, এটা কি? মুদান তখন বলে, এটা আমার দাসীর ছিল, আমার শাশুড়ি তার কাছ থেকে নিয়ে গিয়েছিল, বলেছিল যখন ইউলোর বিয়ে হবে তখন ফেরত দেবে। এটা এখন আপনার কাছে কিভাবে এলো? ইয়াং বলে, এটা তো আমাকে জ্যাং দিয়েছে। জ্যাং বলে, ওই দিন যখন আমরা অনুষ্ঠানে এসেছিলাম তখন আমাদেরকে যে উপহার দেওয়া হয়েছিল তার মধ্যে এটা ছিল। আপনারা আপনাদের বাড়ির চাকরি জিনিস মানুষদেরকে উপহার হিসেবে দিচ্ছেন। তখনই বাড়ির বাটলার সেখানে এসে বলতে থাকে যে সবকিছু রেডি হয়ে গেছে। তবে যিশুর বাবা গিয়ে তাকে মারতে শুরু করে আর বলে, নিশ্চয়ই তুমি লুকিয়ে লুকিয়ে জিনিস বিক্রি করো, তাই না? নইলে আমাদের বাড়ির জিনিস আমাদের উপহারের মধ্যে কি করে আসলো? বাটলার সবকিছু বুঝতে পারে আর সে নিজেই তখন তার অন্যায় স্বীকার করে নেয়, নইলে তো তার মাস্টার ধরা পড়ে যাবে। যিশুর বাবা বাটলারকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যেতে বলে। এরপরে সবাই চলে গেলে ইয়াং বলে, আপনি তো মোটামুটি প্রতিশোধ নিয়ে নিয়েছেন, তাহলে মন খারাপ করে রেখেছেন কেন? মুদান বলে, কেমন প্রতিশোধ নিলাম? আমার জন্য আরো একজন নিরীহ মানুষ শাস্তি পেল। ক্ষমতাবানরা যে কোনো সময় নিজেদেরকে বাঁচাতে যে কাউকে ব্যবহার করতে পারে, তাতে তাদের কিছু আসে যায় না। এরপরে সবাই ভেতরে ছিল। তখন যিশু সৈনিক তাকে কানে কানে কিছু একটা বললে যিশু সেখান থেকে চলে যায়। এর পরপরই ইউজেন সেদিকে যেতে থাকে। তবে তখন বাকি মহিলারা বলতে থাকে, রাজকুমারী, আপনি যেদিকে যাচ্ছেন আমরাও সেদিকে যাব। তবে ইয়াং তাদেরকে থামিয়ে দিয়ে বলে, আপনারা যদি চলে যান তাহলে আমি যে এখন তীর প্র্যাকটিস করব সেটা কে দেখবে? আপনারা গেলে তো হবে না। তাই ইউজেন একাই চলে যায়। ইউ বলে, হুজুর, আপনি রাজকুমারীকে একটা বিবাহিত পুরুষের সঙ্গে আলাদা দেখা করতে যেতে দিচ্ছেন, এটা কি ঠিক? ইয়াং বলে, তাতে কি হয়েছে? তারা খুশি থাকলে আমাদের কি সমস্যা? ইউ বলে, কিন্তু মুদান ম্যাডাম তো খুশি হবে না। ইয়াং বলে, তুমি জানোই না, ওনাকে দেখলেই বোঝা যায় যিশু কি করলো না করলো তা দিয়ে ওনার কিচ্ছু আসে যায় না। এদিকে ইউজেন যিশুর সঙ্গে দেখা করতে আসে। ইউজেন তার উপরের কোটটা খুলে ফেলে আর বলে, দেখো তো তুমি এই পোশাকটা চিনতে পারছো কিনা? যিশু বলে, যেদিন প্রথম আমাদের দেখা হয়েছিল সেদিন তুমি এই পোশাকটাই পরেছিলে। এরপরে ইউজেন বলে, আমার জন্য একবার সেতার বাজাও। যিশু সেতার বাজালে ইউজেন সেই ব্রেসলেটটা বের করে আর বলে, তুমি বলেছিলে আমরা কখনোই আলাদা হব না। যিশু বলে, ইউজেন, যা ঘটে গেছে তা ঘটে গেছে, পুরনো জিনিস টেনে এনে কোনো লাভ নেই। ইউজেন বলে, তুমি কি এই জন্য আমার সঙ্গে রেগে আছো যে আমি অন্য একজনকে বিয়ে করেছিলাম? আমি কি করতাম? বাবা আমাকে বলেছিল আমি যদি বিয়েতে রাজি না হই তাহলে তোমাকে একেবারে শেষ করে ফেলবে। আমি ছোট ছিলাম, তাই বাবার হুমকিতে ভয় পেয়ে গেছি। তবে এর পর আমি বুঝতে পেরেছি ভালোবাসা ছাড়া বিয়ে কতটা কষ্টের। আমার স্বামী একবার আমাকে ছুতেও আসতো না, নিজেকে আমার খুব ডিসগাস্টিং লাগতো। যিশু দাঁড়িয়ে বলে, তোমার আর আমার জীবন অতীত হয়ে গেছে, এখন আর এগুলোকে টেনে এনো না। ইউজেন তার হাত ধরে বলে, আমি তোমার সঙ্গেই বাঁচতে চাই। যিশু বলে, আমি বিবাহিত। ইউজেন বলে, তো তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। যিশু তার হাত ছাড়িয়ে দেয়। সে বলে, তুমি এরকম কবে হয়ে গেছো? তুমি নিজের ভালোর জন্য আরেকটা মেয়ের জীবন নষ্ট করে দিতে বলছো। ওর কি দোষ? ও কেন ডিভোর্সের অপবাদ মাথায় নিয়ে ঘুরবে? ইউজেন বলে, আমার কাছে ক্ষমতা আছে, টাকা আছে, মান সম্মান আছে, আমি তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর ওর কাছে কি আছে? ও শুধু তোমাকে পেছনে টেনে ধরবে। ওকে ডিভোর্স দিয়ে দাও, আমার সঙ্গে রাজধানীতে চলো। যিশু বলে, বাবা মা জেদ ধরে আমার মনের বিরুদ্ধে মুদানের সঙ্গে আমার বিয়ে দিয়েছে, আর এখন তুমি জেদ ধরে বলছো ওকে ডিভোর্স দিয়ে দিতে। মানে সবকিছু তোমাদের মতোই চলছে, আমার মতের কোনো দাম নেই। সে তাকে সরিয়ে দিয়ে যখন যেতে চায় তখন রাজকুমারী পড়ে যায়। বাইরে থেকে মুদান এই সব কিছুই দেখছিল। সে তখন ফিরে যায়। যিশু জিজ্ঞেস করে, তুমি কোথায় ব্যথা পেয়েছো? ইউজেন তার বুকে হাত দিয়ে দেখায়। এরপর জামা টান দিয়ে খুলে ফেলে আর দেখায় যে সে কত আঘাত সহ্য করেছে। যিশু অনেক কষ্ট পায়। মুদান বাইরে এসে সবাইকে বলতে থাকে, বাহিরের বাগানটাতে অনেক সুন্দর ফুল ফুটেছে, চলুন আমরা সবাই গিয়ে সেটা দেখি। সবাই তখন উঠতে থাকে। এদিকে ইউজেন বলে, ওই সময় বাবা তোমাকে ভুলে যেতে বলেছিল। আমি নিজেকে নিজে আঘাত করি, কতদিন না খেয়ে কাটিয়েছি, কিন্তু তোমাকে আমি ভুলতে পারিনি। যিশু, এই দুনিয়ায় আমার থেকে বেশি ভালো তোমাকে কেউ বাসতে পারবে না।
তোমাকে ছাড়া আমি বেঁচে থেকেও মৃত। এই কথা বলে সে তাকে কিস করে দেয়। যিশু নিজেকে আর ধরে রাখতে পারে না। ওদিকে মুদান বাড়ির সকল মেহমানদের এখানে নিয়ে আসছিল। এরপরে মুদান বলে, আপনারা এখানে দাঁড়ান, আমি গিয়ে পর্দাটা খুলে দিই। সে যখনই গিয়ে পর্দা খোলে তখন দেখা যায় তারা সেখানে বসে আছে। যিশু তো সকল মানুষদের এখানে দেখে তার মাথাই নষ্ট হয়ে যায়। মুদান কাঁদতে কাঁদতে আসে আর বলে, বাবা মা, আমি তো ফুল দেখাতে সবাইকে নিয়ে এসেছিলাম। এখানে এসে তো দেখি আমার স্বামী আরেক মহিলার সঙ্গে এইসব করছে, আর আমি এতটাই বোকা যে এদের অ্যাফেয়ারের ব্যাপারে কিছুই জানতাম না। আমি তো খুশি মনে মেহমানদের আপ্যায়ন করছি, আমার স্বামী আমার সঙ্গে এটা কি করে করতে পারলো? এই জীবন আমি আর রাখতে চাই না। এই বলে সে পানিতে ঝাঁপ দিতে যায়। তবে তার শাশুড়ি তাকে ধরে রাখে আর বলে, তুমি কেঁদো না, মানুষজন দেখছে, আমি যিশুকে নিয়ে আসবো, ও তোমার কাছে ক্ষমা চাইবে। মুদান বলে, দিনে দুপুরে আমার স্বামী এমন একটা কাজ করছে আর আমি একটু কাঁদতেও পারবো না? 1 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, আমার স্বামী আমার সঙ্গে যত খারাপ ব্যবহার করুক আমি কখনো কমপ্লেন করিনি, কিন্তু এগুলো কি আমাকে সহ্য করতে বলছেন? ইয়াং বলে, ওনারা অনেক বছর ধরেই একজন আরেকজনের সঙ্গে সম্পর্কে আছে, মাঝখানে কয়েক বছর দেখা হয়নি, এখন আবার দেখা হয়েছে, তো তাই হয়তো ইমোশনাল হয়ে গেছে, তেমন কিছু না। তবে যিশু যেহেতু এখন রাজকুমারীর সঙ্গে জড়িয়ে গেছে, তাই আমার মনে হয় স্ত্রী হিসেবে আপনার সরে যাওয়া উচিত। মুদান বলে, ঠিক বলেছেন, আমি একটা সওদাগরের মেয়ে, আমি কি করে রাজকুমারীর সঙ্গে প্রতিযোগিতা করব? আপনারা সবাই আমার পক্ষে কথা বলুন, এই সংসারে আমি আর থাকতে চাই না, আমি ডিভোর্স চাই। এখানে সিন কাট হয়ে যায়। আমাদেরকে দেখানো হয় গতকাল মুদান ইউজেনের সঙ্গে দেখা করতে এসেছিল। সেই ইউজেনকে বলে, রাজকুমারী, আমি জানি আপনি যিশুকে ভালোবাসেন, আমি যিশুর স্ত্রী, তবে না যিশু আমাকে ভালোবাসে আর না আমি যিশুকে ভালোবাসি, আর এখন আমি এই সংসারে আর থাকতে চাই না, আমি ডিভোর্স চাই। তবে যিশু আমাকে ডিভোর্স দিতে রাজি না। যদি আপনি আমাকে ডিভোর্স পাইয়ে দিতে সাহায্য করেন তাহলে আপনার লাভ, কারণ তাহলে আপনাদের দুজনের মাঝে আর কেউ থাকবে না। ইউজেন বলে, তুমি কেন ডিভোর্স চাইছো? তুমি জানো ক্ষমতা ছাড়া এক ডিভোর্সি মেয়ের বাঁচা কত কষ্ট? মুদান বলে, জানি, তারপরেও আমি এই সংসারে আর থাকতে চাই না, এই জন্য আমি আপনার কাছে এসেছি। এরপরে রাজকুমারী মূলত তাকে আজকের এই প্ল্যানটার কথা বলে। মুদান তখন বলে, এতে আপনার অনেক বড় বদনামি হবে, আপনি রাজকুমারী, এটা কি করে সম্ভব? ইউজেন বলে, এটাই সবচেয়ে ভালো উপায়, এরকম হলে যিশু কোনোভাবেই আর আমাকে না করতে পারবে না, তাই এই প্ল্যানটাকেই তোমাকে আর আমাকে কাজে লাগাতে হবে। এরপরে ইউজেন চলে যাবে, তাই যিশুর বাবা মা তার কাছে আসে। ইউজেন এখানে বলে, আজকের ঘটনাটা যদি আমার বাবা পর্যন্ত যায় তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে, তাই এটা ঢাকার জন্য অবশ্যই আমাকে আপনাদের বাড়ির বউ বানাতে হবে। যিশুর বাবা মা এতে রাজি হয়ে যায়। তখনই যিশু সেখানে আসে। যিশুর মা বলে, অবশেষে তোমরা এক হতে পারবে। যিশুর তো মাথাই ঘুরে যায়। সে বলে, আপনারা আবার আমাকে বিয়ে করতে চান? বাইরে আসলে ইউজেন বলে, তুমি আমাকে বিয়ে করতে চাও না তাই না যিশু? যিশু বলে, তোমার আর আমার মধ্যে যে সম্পর্ক ছিল সেটা আগে ছিল। তবে ইউজেন তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি রাজধানীতে তোমার জন্য অপেক্ষা করব। এরপরে ইউজেন চলে যায়। রাতের বেলা মুদান তার সকল জিনিসপত্র গোছাচ্ছিল। দাসী এসে যিশুকে বলে, ম্যাডাম সবকিছু গুছিয়ে নিচ্ছে। যিশু তার সৈনিককে বলে, ও আমাকে ছেড়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সৈনিক বলে, আপনারা স্বামী স্ত্রী, আজকের ঘটনায় ম্যাডাম অনেক কষ্ট পেয়েছে, আপনি ওনাকে বুঝিয়ে বললে উনি বুঝবে। যিশু এরপরে মুদানের ঘরে আসে। সে বলে, রাজকুমারী চলে গেছে, তুমি কোথায় যাচ্ছ? বিয়ের পর এটাই তোমার বাড়ি, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার জায়গা কেউ নেবে না। মুদান বলে, তুমি মদ খেয়ে রাতের বেলা আমার ঘরে কেন এসেছো? আচ্ছা, যখন এসেই গেছো তাহলে ডিভোর্স পেপারে সাইন করে দাও, কাল সকাল সকাল আমি চলে যাব, তোমাকে আমি ডিস্টার্ব করব না। যিশু বলে, তুমি এখনো রেগে আছো? ইউজেনের সঙ্গে আমার আগে সম্পর্ক ছিল, এখন ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সে তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি আমি এখন থেকে তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। তবে মুদান তাকে ধাক্কা দিয়ে বলে, তুমি ভাবছো তুমি আজ ধরা পড়ে গেছো বলে আমি ডিভোর্স চাইছি? ভুল, আমি ডিভোর্স চাইছি কারণ আমি তুমি আর তোমার পরিবারকে ঘৃণা করি। যিশু বলে, তার মানে তুমি ইচ্ছে করে আজ মেহমানদের ওই প্যাভিলিয়নে নিয়ে গিয়েছিলে? মুদান বলে, তো কি হয়েছে, এটাই আমাদের জন্য ভালো। যিশু এতে রেগে যায়। সে বলে, সবাই আমার বিরুদ্ধে খালি ষড়যন্ত্র করো, আমি তোমাকে কোথাও যেতে দেব না। সে তাকে জোর করতে থাকে। সে তাকে বিছানায় নিয়ে গিয়ে বলে, তুমি একটা সওদাগরের মেয়ে, তোমার বিয়ে আমার মতো একটা ভালো লোকের সঙ্গে হয়েছে, এটা তোমার কপাল, তাহলে তুমি কেন আমাকে সরিয়ে দিচ্ছ? মুদান বলে, কারণ আমি এই কপাল চাই না। সে তাকে ধাক্কা দিয়ে চলে আসে। তবে যিশু আবার তাকে ধরলে মুদান তার হাতে কামড় দেয়, যার ফলে যিশু তাকে জোরে ধাক্কা দেয়। মুদান একটা টেবিলের সঙ্গে লেগে টেবিলের সকল জিনিস তার গায়ে পড়ে যায়। সেখানে মুদানের কপাল ফেটে যায়। যিশু বলে, আমি ইচ্ছে করে করিনি। মুদান ভাঙা কাজ হাতে নিয়ে বলে, তুই ঘর থেকে বের হয়ে যা। যিশু বলে, আমি তোমাকে আমার কাছ থেকে যেতে দেব না, আমি যা বলছি তোমার ভালোর জন্য বলছি, তুমি একবার ভেবে দেখো। তবে মুদান চিৎকার করে বলতে থাকে, তুই বের হয়ে যা। যিশু বের হয়ে গেলে মুদান চিৎকার করে কাঁদতে থাকে। এরপর সে হাতে একটা কাঁচি তুলে নেয়। একটু পরে মুদান ফুলমন্ত্রী ইয়াং এর ঘরে আসে
আসলে রাজকুমারী চলে গেছে, তবে ইয়াং এখনো যায়নি, এখানে তার আরো কিছু কাজ আছে। ইয়াং তাকে দেখে বলে, রাতের বেলা শরীরে এত আঘাত নিয়ে আপনি আমার কাছে কেন এসেছেন? মুদান বলে, আমি ডিভোর্স চাই, কিন্তু এই পরিবার আমাকে ডিভোর্স দেবে না। আপনি আমাকে সাহায্য করুন, কাল আমি গভর্নর অফিসে যাব, সেখানে আপনি আমার হয়ে কথা বলবেন, আমি শুধু এইটুকুই চাই। যদি আপনি আমাকে সাহায্য না করেন তাহলে কিন্তু সে তখন পিতলের সেই রিংটা দেখায়, যেটা ইয়াং তীর চালানোর ফলে ছিঁড়ে গিয়েছিল। ইয়াং বলে, এটা দিয়ে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? তবে যাই হোক, আপনার আঘাত দেখে গভর্নর সহজে বলে দিতে পারবে যে এই আঘাত আপনি নিজেই করেছেন, কারণ এর অ্যাঙ্গেল ঠিক নেই। মুদান ইয়াং এর হাতে থাকা পাখাটা নিয়ে তার বুকে ঢুকিয়ে দেয় আর বলে, এখন কি অ্যাঙ্গেল ঠিক আছে? ইয়াং বুঝতে পারে মুদান সত্যি এখানে থাকতে চায় না। সে বলে, ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করব। মুদান বলে, কিছু লোকেদের ভাড়া করে আনতে পারবেন, তারা যাতে আমার হয়ে কথা বলে? ইয়াং বলে, হ্যাঁ পারবো, তবে বিনিময়ে আমাকে কিন্তু অনেক কিছু দিতে হবে। মুদান বলে, অবশ্যই দেব। এরপর পরদিন গভর্নর অফিস দেখানো হয়, যেখানে ইয়াং এর ভাড়া করা লোকেরা বাইরে বসে চিৎকার করে বলতে থাকে, এটা কোন ধরনের পুরুষের কাজ, আমরা ওর বিচার চাই। যিশু বলে, কাল তোমার আর আমার মধ্যে ঝগড়া হয়েছে ঠিক আছে, কিন্তু তুমি কাঁধে কি করে আঘাত পেলে? মুদান বলে, আপনি মদ খাওয়ার পর সব ভুলে যান, আমার হাতের আঘাত, কপালের আঘাত, কোমরের আঘাত, পায়ের আঘাত, সবই কি আপনি ভুলে গেছেন? যিশু বলে, আমি ইচ্ছে করে তোমাকে আঘাত দেইনি। তখন বাইরে থেকে লোকেরা চিৎকার করে বলে, শয়তানের হাড্ডি, তুই মদ খেয়ে বউয়ের ঘরে গিয়ে তার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছিস, আবার বলছিস ইচ্ছে করে করবি। এরপরে যিশুর বাবা বলে, মদ খেয়ে মাতাল হয়ে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে এখন আবার কোর্টে এসে আজেবাজে কথা বলছিস। সে গভর্নরকে বলে যিশুকে বাইরে পাঠিয়ে দিতে, তার হ্যাংওভার কাটলে এরপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গভর্নর রাজি হয়ে যায়। যিশুর বাবা বলে, কোন সংসার আছে যেখানে স্বামী স্ত্রী ঝগড়া না হয়? এখানে একটা ঝগড়াকে গভর্নর অফিসে আনার কি দরকার? আমি বুঝতে পারছি না। আসলে তারা চায় না যে মুদানের ডিভোর্স হয়ে যাক, কারণ ডিভোর্স হয়ে গেলে সে তার বাবার বাড়ি থেকে যে সকল জিনিস পেয়েছে সবকিছু তাকে ফিরিয়ে দিতে হবে। গভর্নর বলতে থাকে, এটা তো ঠিক, এই অল্প বিষয়ের জন্য ডিভোর্স হয় না। তখন ইয়াং উঠে পড়লে গভর্নর বলে, আমি আপনার ঘুম ভাঙিনি, এই মেয়েটা আপনার ঘুম ভাঙিয়েছে। ইয়াং বলে, আমার ঘুম তো আপনার কথাই ভেঙে গেছে। আমি আপনাকে বলি, আপনি যদি জানতে পারেন আপনার স্ত্রী লুকিয়ে আরেকজনের সঙ্গে সম্পর্ক করছে, আপনি কি তাকে ডিভোর্স দেবেন না? আর এখানে তো একটা মেয়ের জীবনের কথা উঠছে। গভর্নর বলে, আপনি তো অনেকদিন ধরেই লিউ পরিবারে থাকছেন, আপনি আমাকে একটু বলবেন যে আসলে ওনাদের পরিবারে কি হয়েছে? ইয়াং বলে, এ কয়েকদিনে অনেকগুলো ঘটনা ঘটেছে, ওই দিন তো প্যাভিলিয়নে। এটা শুনে যিশুর বাবা বলে, দয়া করে এগুলো বলবেন না। ইয়াং বলে, সমস্যা কি? শুনেছি তাদের নাকি বিয়ে হয়ে যাবে, এটা তো ভালো, শুধু শুধু এই মেয়েটাকে কষ্ট দিয়ে কি লাভ? আর যেহেতু আইনের ব্যাপারেই কথা হচ্ছে, তো আইন তো আমি ভালো জানি না, তুমি বলো। ইউ বলে, যদি কোনো মেয়েকে তার স্বামী এইভাবে মারে আর সে যদি ডিভোর্স চায়, তাহলে তাকে ডিভোর্স দিয়ে দিতে হবে, এমনকি সেই মেয়ে তার বাবার বাড়ি থেকে আনা সকল জিনিসও ফেরত পেয়ে যাবে। মুদান বলে, আমি স্ট্যাম্পে সই করে এনেছি, আর আমার বাবার বাড়ি থেকে কি কি জিনিস আমার আছে সেগুলো সবকিছু এখানে লেখা আছে। এখান থেকে দুটো দোকান ওনারা বিক্রি করে ফেলেছে। আমি গভর্নরকে বলবো আমার দোকান আমাকে ফিরিয়ে দিতে বলুন। তার হিসাব নিকাশ দেখে ইয়াং বলে, এখন তুমি কোথায় যাবে? তুমি আমার সঙ্গে রাজধানীতে চলো, তুমি আমার অ্যাকাউন্টের হিসাব নিকাশ করবে, থাকা খাওয়া ফ্রি। মুদান রাজি হয় না। এরপরে গভর্নর সেই স্ট্যাম্পে সিল করে দেয় আর মুদানের অফিসিয়ালি ডিভোর্স হয়ে যায়। এরপরে ইয়াং যখন চলে যাচ্ছিল, সৈনিক বলে, গাড়ি তো রেডি আছে, উঠছেন না কেন? ইয়াং বলে, দাঁড়াও, একজন আসবে টাকা নিয়ে। একটু পরে মুদান সেখানে আসে। সে বলে, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, এগুলো আপনার জন্য। ইয়াং বলে, আরে আমি কি এগুলো টাকার জন্য করেছি নাকি? তবে এরপর আবার হাতে নিয়ে বলে, ভারী আছে, কিন্তু খুললে দেখতে পায় এটার মধ্যে তো পিঠা। মুদান বলে, টাকা তো ঠান্ডা, পিঠা গরম, আমি ভাবলাম এতটা রাস্তা যাবেন, রাস্তায় আপনাদের ক্ষুধা লাগবে। এরপরে সে হাসতে থাকে। সে বলে, আসলে আমার শ্বশুরবাড়ি থেকে টাকা আমাকে এখনো ফেরত দেয়নি, আমার সব জিনিস ফেরত দিয়ে দিলে আমি আপনাকে অনেক টাকাই দেব, আপাতত আপনার কাছে আমার ঋণ থাক। ইয়াং বলে, আমি অনেক বেশি সুদ নেই, তার চেয়ে বরং তুমি আমার সঙ্গে রাজধানীতে চলো, আমার অ্যাকাউন্টের কাজ করবে, ভালো থাকবে। মুদান বলে, ভালো থাকা আমার কপালে নেই, আমি এখানেই ভালো আছি। মুদান চলে আসলে ইউ পিঠা খেয়ে বলে, খেতে খুব ভালো। ইয়াং তাকে একটা লাঠি দিয়ে পিঠাগুলো নিয়ে গাড়ি নিয়ে চলে যায়। এরপরে মুদান তার সকল জিনিসপত্র গোছাচ্ছিল। এদিকে তার শাশুড়ি তার শ্বশুরকে বলছিল, মুদান কখনোই আমাদের সঙ্গে বেয়াদবি করেনি, ওকে মারার কি দরকার? যিশুর বাবা বলে, ওকে বাঁচিয়ে রাখলে আমাদের হাত থেকে সব যাবে, ওর কাছে যে সকল ফুলগুলো রয়েছে ওগুলোরই অনেক দাম, ওর এতগুলো জিনিস আমি হারাতে পারবো না। অর্থাৎ তারা মুদানকে মারার প্ল্যান করছে। এদিকে যিশু প্রচন্ড রাগ দেখাতে থাকে। এরপরে সে শান্ত হয়ে বলে, ইউজেন, সে ক্ষমতার আড়ালে সম্পূর্ণ বদলে গেছে, তার মধ্যে মনুষ্যত্ব বলতে এখন কিছুই নেই। মুদান,
আমি ভেবেছিলাম ও সাধারণ একটা মেয়ে, আমি ভাবিনি যে ও নিজের জন্য লড়াই করতে পারে। আমি ওকে ছাড়তে পারবো না। সে ঘরে লুকিয়ে সে ডিভোর্স পেপারটা খুঁজতে থাকে। এদিকে মুদানকে বাড়ির বাটলার প্রায় মেরেই ফেলছিল। যিশু খুঁজতে খুঁজতে একটা ওষুধ পায়, যেটা ছিল ওই ওষুধ যেটা মুদানদের বিক্রি করা হয়েছিল। এখানে যিশু বুঝতে পারে তার বাবা মা আসলে মুদানকে নকল ওষুধ দিয়েছিল। এদিকে মুদান নিচে কতগুলো লোহার পিন পায়, সে সেগুলো দিয়ে বাটলারের পায়ে আঘাত করে তাকে ছাড়িয়ে কোনো মতে সেখান থেকে বের হয়। তবে যিশু তাকে বের হতে দেখে, আর সে দেখে যে মুদান এক জায়গায় লুকাচ্ছে। তখনই বাটলার সেখানে এসে বলে, ছোট সাহেব, আপনি কি ছোট ম্যাডামকে দেখেছেন? যিশু বলে, না, কি হয়েছে? বাটলার বলে, আমি ওনাকে কিছু জিনিস দিতে এসেছিলাম, তবে উনি আমার সঙ্গে রাগ করে কোথায় যেন চলে গেল। যিশু বলে, ওই দিকে গেছে হয়তো। বাটলারের পর সেদিকে গেলে যিশু এসে মুদানকে বলে, বের হও। মুদান বলে, তুমি আমাকে কেন বাঁচালে? যিশু বলে, তুমি আমার স্ত্রী, আমি কখনোই তোমাকে আঘাত দিতে চাইনি। তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে বলছি, তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না, আমি তোমাকে বাঁচাবো। মুদান বলে, আমাকে মারতে কে চাইছিল তাহলে? যিশু বুঝতে পারে তার পরিবারই মুদানকে মেরে ফেলতে চায়, সে মুদানকে বাঁচাতে পারবে না। তাই সে বলে, তুমি কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো? তাহলে তুমি চলে যাও। মুদান বলে, কিন্তু তুমি তো এখনো ডিভোর্স পেপারে সাইন করনি। যিশু বলে, এখনো এটা নিয়ে পড়ে আছো, তুমি আগে জীবন বাঁচাও, চলে যাও এখান থেকে। মুদান এরপরে চলে আসে। মুদান ঘোড়ার গাড়ি চালিয়ে তার বাবার বাড়ির দিকে আসছিল। সে মনে করে ওই সময় তার বাবা তাকে বলেছিল, তোমার মায়ের জন্য জিসি পিল আনতে তোমার সঙ্গে আমার তাদের বাড়ির বিয়ে ঠিক করতে হয়েছে। মুদান বলে, তুমি নিজেকে দোষ দিও না বাবা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। বর্তমানে মুদান অনেক খুশি ছিল যে সে তার বাবার কাছে আবার ফিরে আসছে। তবে বাড়ির কাছে এসে সে বুঝতে পারে বাড়ির সামনে আরো অনেক লোকেরা আছে। তাই সে গাড়ি থামিয়ে আড়াল থেকে দেখতে থাকে। তখন সে দেখতে পায় তার শ্বশুর বাড়ি থেকে বাটলার আরো লোকজন নিয়ে সেখানে এসেছে। তারা বলে, হঠাৎ করেই আপনাদের মেয়ে আমাদের বাড়ি থেকে উধাও হয়ে গেছে, আমাদের মনে হলো সে এখানেই আসবে। তার সৎমা বলে, এটা কোনো কথা? বিয়ের পর শ্বশুর বাড়িতে কি হলো না হলো সেগুলো নিয়ে রাগ করে কেউ বাপের বাড়িতে চলে আসে? আপনারা চিন্তা করবেন না, সে যদি এখানে আসেও আমরা তাকে আবার আপনাদের কাছে পাঠিয়ে দেব। মুদানের বাবা বলে, মুদান অনেক ভালো মেয়ে, জানি না সে এমনটা কেন করেছে, কিন্তু তারপরও যদি সে এখানে আসে তাহলে ওকে আবার আপনাদের কাছে পাঠিয়ে দেব। তারা চলে গেলে মুদানের বাবা অনেক চিন্তা করতে থাকে। তখন তার সৎমা বলে, আপনার মেয়েকে যদি আপনি এত লাই দিয়ে রাখেন তাহলে আপনার ছেলের জন্য আপনি কি করবেন? আপনার ছেলে দিন দিন বড় হবে, তার ভবিষ্যৎ আপনার গড়তে হবে না? মুদান বুঝতে পারে এখানে সে থাকতে পারবে না, তাই সে তার সাথে থাকা সকল জিনিস এখানে রেখে যায়, শুধুমাত্র ইউলু নামে গাছটা আর ঘোড়াটা তার সাথে করে নিয়ে যায়। মুদান বলতে থাকে, বাবা, আপনি আমাকে বড় করেছেন, বিয়ে দিয়েছেন, আমারও দায়িত্ব আছে আমার ছোট ভাইয়ের উপর। দায়িত্ব হিসেবে আমি এই সকল জিনিস আমার ছোট ভাইয়ের জন্য রেখে গেলাম। এরপর থেকে আপনাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। এই বলে সে চলে যায়। এরপরে সে একটা পাহাড়ের খাদের উপর আসে। এখানে এসে সে নিজের একটা হেয়ারপিন পাহাড়ের গায়ের সঙ্গে ঝুলিয়ে রাখে। পরদিন এই হেয়ারপিনটা আমরা যিশুর হাতে দেখি। যিশু বলে, অসম্ভব, ও এত চালাক একটা মেয়ে, এখান থেকে পালিয়ে গেছে মরে যাওয়ার জন্য। আমি বিশ্বাস করি না যে ও উপর থেকে ঝাঁপ দিয়েছে। তুই মেরেছিস ওকে, সত্যি করে বল, তুই মেরেছিস ওকে, তাই না? তোরা সবাই মিলে মেরেছিস ওকে। বাটলার নিচে বসে বলে, আমি মিথ্যা কথা বলছি না। যিশু তার বাবা মার দিকে গিয়ে বলতে থাকে, মেয়েটা কি কম সহ্য করেছে? ওর যৌতুকের টাকার লোভে আপনারা ওকে মেরে ফেলতে চেয়েছেন, ও পালিয়ে গেছে, তারপরও ওকে মারতে হলো, কি লাভ হয়েছে ওকে মেরে? তার বাবা তখন তাকে একটা চর মারে আর বলে, মরা স্ত্রীর জন্য এরকম করার কি আছে? যিশু বলে, তাই বুঝি? টাকা আর ক্ষমতার লোভ আপনাদেরকে অন্ধ করে ফেলেছে। এখন আপনারা কি চান? আমি ওই রাজকুমারীকে বিয়ে করব? স্বপ্নেও না। দরকার পড়লে আমি ওর পায়ে ধরে ক্ষমা চাইবো, যা করতে হয় তাই করব, কিন্তু ওকে আমি বিয়ে করব না। আপনাদেরকে আর লোভে পড়তে দেব না। তার বাবা রেগে গিয়ে তখন তাকে শাস্তি দিতে বলে। যিশুকে শাস্তি দেওয়া হচ্ছিল, তবে তারপরও যিশু কিছুতেই বিয়েতে রাজি হচ্ছিল না। তার মা বলে, বিয়ে না করলে তুই লোকজনদেরকে মুখ দেখাবি কি করে? অলরেডি এত স্ক্যান্ডাল ছড়িয়ে গেছে। যিশু বলে, ছোট থেকে এখন পর্যন্ত আমি কি খাবো কি পরবো সব আপনাদের ডিসিশন। একবার জোর করে বিয়ে করিয়েছেন, এখন আবার করাতে চাইছেন। আমার ফিলিংসের কি কোনো দাম নেই? তার বাবা বলে, এই সব কিছু তো আমরা তোর ভালোর জন্যই করছি। বিয়ে করলে কি তুই মরে যাবি? তুই কেন নিজে ভালো বুঝিস না? এদিকে মুদান অনেক কষ্ট করে বক্সে করে রাজধানীতে আসে। সে এখানে নিজের নানার বাড়িতে আসে, তবে এসে সে দেখতে পায় তার নানার বাড়ি একদম বদলে গেছে। আর সেখানকার চাকররা তাকে চিনতে পারছে না, এমনকি সে তার নানা বাড়ির সবার নাম বললেও সেবকরা কেউ তাদেরকে চিনতে পারে না। অর্থাৎ এই বাড়ি হয়তো বিক্রি হয়ে গেছে। মুদান বুঝতে পারে না এখন সে কি করবে। এরপরে সে বিভিন্ন জায়গায় কাজ চাইতে থাকে, তবে কেউ তাকে কাজ দিতে রাজি হয় না। এরপর একটা হোটেলে গেলে মুদান দেখতে পায় একটা মেয়ে একা একা অনেক কষ্ট করছে। সে তখন বলে, আপু, তুমি একটা লোক রাখতে পারো, আমি তোমার সঙ্গে কাজ করতে রাজি আছি, আমাকে অল্প কিছু টাকা দিলেই হবে। তবে সেই মেয়েটা রাজি হয় না। এই মেয়েটার নাম হলো উনিয়ান।
উনিয়ানের স্বামী মুদানকে দেখে বলে, আমি রাজি আছি। এই লোকের নাম হলো ওয়াং। এরপর থেকে মুদান এখানে কাজ করতে থাকে। একদিন উনিয়ান ইচ্ছা করে তার সঙ্গে ধাক্কা লাগে, যার ফলে মুদানের হাত থেকে সকল বাটিগুলো পড়ে গিয়ে ভেঙে যায়। সে বলে, তুমি এগুলো টাকা কি করে দেবে? মুদান বলে, আমার বেতন থেকে কেটে নিও। এরপর সে বলে, আমি জানি না তুমি আমার সঙ্গে এরকম কেন করছো, আমি তো এখানে কাজই করছি, তাই না? উনিয়ান কিছু বলতে যাবে, তখনই ওয়াং সেখানে চলে আসে। উনিয়ান বলে, দেখো না, এই মেয়েটা কতগুলো বাটি ভেঙে ফেলেছে। তার উপর তুমি জানো আমি ওর ঘর থেকে এই টাকাগুলো পেয়েছি। ওর চুরির অভ্যাস আছে, ওকে বের করে দাও। মুদান বলতে থাকে, আমি এগুলো করিনি, এটা মিথ্যা কথা। ওয়াং বলে, কিছু বলতে হবে না, তোমার উপর আমার বিশ্বাস আছে। এরপরে সে উনিয়ানকে বলে, তুমি ইচ্ছে করে এগুলো করছো, তাই না? তুমি চাও মুদান যেন এখান থেকে চলে যায়, তাই তো? এই বলে সে তার কাঁধে জোরে চাপ দেয় আর বলে, এই ঘটনা যাতে আর না ঘটে। মুদান খেয়াল করে যে উনিয়ানের স্বামী উনিয়ানের সঙ্গে খারাপ ব্যবহার করছে। রাতের বেলা মুদান একা ওয়াইনের বোতল নিয়ে আসলে ওয়াং তাকে ধরে। সে বলে, তুমি না আমাকে হুজুর বলে ডেকো না, তুমি আমাকে স্বামী বলে ডাকতে পারো। মুদান চলে যেতে চাইলে সে তাকে ধরে বলে, আমি উনিয়ানকে বিক্রি করে দেব, তোমাকে আমি আমার বড় বউ হিসেবে বিয়ে করব। তাদের সমস্যা কোথায়? তবে মুদান তার হাত থেকে সরে যেতে চাইছিল। ওয়াং তখন তার সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে। একসময় ওয়াং তাকে ধরে অনেক মারতে থাকে আর বলতে থাকে, আমাকে বিয়ে করবি না করবি না? মুদান তখন বলে, আমি রাজি আছি। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। আগের ড্রামাটিতে বেশি একটা ভিউজ হচ্ছে না, তার উপর ওটা অন্য একটা আপু এক্সপ্লেন করছে। দুই চ্যানেলে এক্সপ্লেন হলে একজনের চ্যানেলের রিচ কমে যায়। তাই আমি বলবো তোমরা এখান থেকে দেখে নিও। আর এই ড্রামাটা কেমন হয়েছে আর এই ড্রামাটা আমি কন্টিনিউ করবো কিনা সেটাও আমাকে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।